Hello everyone, welcome and welcome back to all of you once again to this incredible platform of biology world. তো যেমনটা আমি কালকে তোমাদের কমিউনিটি পোস্টে অলরেডি বলে দিয়েছিলাম যে আজকে আমরা ওয়ান শটে ক্লাস 12 চ্যাপ্টার নাম্বার 10 মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এটা আজকে কমপ্লিট করাবো। সেই অনুযায়ী আজকে আমি ভিডিওটা আপলোড করছি। এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং এখানের যে কনসেপ্টগুলো রয়েছে খুবই আন্ডারস্ট্যান্ডেবল। তোমরা একবার দুবার পড়লেই বুঝতে পারবে। বাট যেটা প্রবলেম সেখানে হচ্ছে এখানে প্রচুর ইনফরমেশান দেওয়া রয়েছে। ছোট চ্যাপ্টার বাট ইনফরমেশান প্রচণ্ড, এবং এটাকে যদি আমরা একটা মাইন্ড ম্যাপ হিসেবে পয়েন্ট ওয়াইজ করে পড়তে পারি তাহলে কি হয়, সেই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আমাদের মনে থাকে। তো আজকে আমি সেই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো, যেগুলো এনসিইআরটির ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেগুলোকে আমি পয়েন্ট করে লিখে দিয়েছি। পরীক্ষার আগে জাস্ট এই পয়েন্টগুলো দেখে যাবে। আই থিঙ্ক আমি মনে করি যে এরপর কোনো কনফিউশন থাকবে না। তো এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি, চলো দেখা যাক। আমি পুরো প্রথম পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পয়েন্ট ওয়াইজ করে লিখে দিয়েছি। মাইক্রোবস কি, মাইক্রোবস থেকে আমরা কি কি ধরনের সুবিধে পেতে পারি, এভরিথিং। ওকে, তো ওয়ান শট হতে চলেছে, মাইন্ড ম্যাপ হতে চলেছে, বাট প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার করে দিয়ে যাব, এটা আমি প্রমিস করছি। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো মাইক্রোবস বলতে আমরা কি বুঝি? দেখো, মাইক্রোবস হচ্ছে এমন ধরনের অর্গানিজম যাদেরকে আমরা ন্যাকেড আইতে দেখতেই পাই না, হ্যাঁ না? তো ন্যাকেড আইতে যাদের আমরা দেখতে পাই না তাদেরকে আমরা বলি মাইক্রোবস। এবারে মাইক্রোবস কী কী হতে পারে? তো মাইক্রোবস বলতে যাদেরকে আমরা ন্যাকেড আইতে দেখতে পাই না, মাইক্রোস্কোপিক লেভেলে যাদের সাইজ হয়। যেমন তোমাদের ইউনিসেলুলার অর্গানিজমগুলো তোমাদের দুটো কিংডমে রয়েছে, যেমন কিনা তোমাদের প্রোটোজোয়া এবং তোমাদের যেটা সবথেকে লার্জেস্ট গ্রুপ, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়ার মোনেরা। এবারে এছাড়াও তোমাদের যেটা এনসিইআরটিতে দেওয়া রয়েছে যে প্রায়ন্স, ভাইরয়েডস, তারপরে বিভিন্ন মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস, ভাইরাস, ফাঙ্গি, এগুলো সমস্তই কী হয়, মাইক্রোস্কোপিক হয় বা মাইক্রোবস বলতে পারি। বাট মাইক্রো অর্গানিজম কারা? যারা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো অর্গানিজম। দেখো, ভাইরাস তো কোনো লিভিং ম্যাটারস নয়। এগুলো যখন কোনো কোনো লিভিং সেলসের মধ্যে গিয়ে তাদের ম্যাকিনারিটাকে বা মেশিনারিটাকে তারা করে নেয়, তখন গিয়ে তাদেরকে আমরা লিভিং বলি। বাই দ্য ওয়ে, তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে যে মাইক্রোবস হচ্ছে এমন ধরনের অর্গানিজম যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপিক লেভেলে যাদের সাইজ হয়। এগুলোর মধ্যে রয়েছে তোমাদের প্রোটোজোয়া, প্রায়ন্স, ব্যাকটেরিয়া, ভাইরাস, ভাইরয়েডস, ফাঙ্গিও কিছু কিছু ক্ষেত্রে হয়। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট ফাঙ্গি, দ্যাট ইজ দ্য ইস্ট, এটা হচ্ছে কিন্তু ইউনিসেলুলার, রাইট? এবং এই যে ইস্টকে দেখবে তোমরা কত জায়গায় এরা কতভাবে এরা কাজে লাগে। তো বেকারিতে ইউজ করা হয়, তারপর তোমাদের অ্যালকোহল প্রোডাকশানে বেওয়ারিতে ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মাইক্রোস। তো তোমরা ক্লাস 11-এ পড়েছিলে যে মাইক্রোস কীভাবে আমাদের ক্ষতি করে, বাট এই চ্যাপ্টারে আমরা জানবো যে মাইক্রোস কীভাবে আমাদের ইউজফুলও হয়, আমাদের ক্ষেত্রে ইউজফুলও হয়, রাইট? তো জানি আমরা মাইক্রোবসরা বিভিন্ন ডিজিজ কজ করে, ব্যাকটেরিয়াল বিভিন্ন রকম ডিজিজ পড়েছো তোমরা, ভাইরাল বিভিন্ন ডিজিজ পড়েছো। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল ডিজিজগুলো যেমন তোমাদের এইডস তো সর্বনাশ করে রেখেছে। তো এরকম অনেক অনেক এক্সাম্পল রয়েছে। বাট আজকে আমরা মানে খারাপ দিকটা দেখবো না, আজকে আমরা এর ভালো দিকটা দেখবো, হিউম্যান ওয়েলফেয়ারে কীভাবে এরা কাজে লাগাচ্ছে। এবারে মাইক্রোবসের হচ্ছে এরা এমন, এরা সব জায়গায় পাওয়া যায়। সয়েলেও পাওয়া যায়, ওয়াটারেও পাওয়া যায়, এয়ারেও পাওয়া যায়, আমাদের ইনসাইড অ্যানিম্যাল বডিতেও পাওয়া যায়। যেমন ইকোলাই বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা তোমরা সবথেকে বেশি পরিচিত এদের সাথে। এরা হচ্ছে এস্টেরেচিয়া সেরেভিস, মানে এস্টেরেচিয়া কোলাই। এরা কি করে, আমাদের গাটে প্রেজেন্ট থাকে, আমাদের স্টোমাকে প্রেজেন্ট থাকে, এবং এরা আমাদের উপকারই করে, বিভিন্ন ভিটামিন প্রোডাকশানে এরা হেল্প করে। যাই হোক, এবার চলো শুরু করা যাক যে মাইক্রোবসকে আমরা নিউট্রিটিভ মিডিয়ামেও গ্রো করাতে পারি, এবং এদের কলোনিকে আমরা কালচার করে এদের বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে আমরা স্টাডিও করতে পারি। তো কোন কোন যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে যাদেরকে আমরা স্টাডি করতে পারি নিউট্রিটিভ মিডিয়ামে, কলোনি তৈরি করতে পারি, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়া, এবং কিছু কিছু ফাঙ্গাসও রয়েছে যাদেরকে আমরা নিউট্রিটিভ মিডিয়ামে কী করি, গ্রো করে কলোনি তৈরি করতে পারি এবং তাদের স্টাডি করতে পারি। সব ব্যাকটেরিয়া ভাইরাসকে নিয়ে তো কাজ করতে পারবো না। কিছু কিছু এমন প্যাথোজেনিক রয়েছে যে মানে জীবন হানিকারক হয়ে যায়। তো কিছু কিছু রয়েছে যাদেরকে আমরা গ্রো করে আমরা তাদের স্টাডি করতেও পারি। এবার
আমরা জানবো যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, যেটা তোমাদের সেকেন্ড পেজে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাডেনো ভাইরাস বলে এক ধরনের ভাইরাস রয়েছে, যারা কি করে রেসপিরেটরি ইনফেকশন কজ করে। সাধারণত তোমাদের যেটা নর্মাল সর্দি কাশি হয় না, ঠান্ডা লেগে যায়, এটা বিকজ অফ অ্যাডেনো ভাইরাস। এবং আরেকটা ইম্পর্টেন্ট ভাইরাস, দ্যাট ইজ দ্য টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এই ভাইরাসটার শেপ কীরকম হয়? রড শেপ স্ট্রাকচার হয়, রড শেপ স্ট্রাকচার। তোমরা আরেকটাও পড়েছো, দ্যাট ইজ দ্য ব্যাসিলাস ভাইরাস বলা হয়। তো টোবাকো মোজাইক ভাইরাসও এক ধরনের ব্যাসিলাস ভাইরাস আমরা বলতে পারি, যেহেতু এটার শেপ কি রড শেপ। এবার হচ্ছে পয়েন্ট, যে মাইক্রোবসকে আমরা হাউসহোল্ড প্রোডাক্টে কিভাবে ইউজ করি। দেখো এখানে কতগুলো ব্যাকটেরিয়া রয়েছে আর ইস্ট, এদেরকে আমরা কিন্তু হাউসহোল্ড প্রোডাক্টে ইউজ করি। তো সব থেকে প্রথমে কোনটা রয়েছে আমাদের বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কী করে, নামও যেমন কাজও তেমন। এরা কি করে, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। এবং ল্যাকটিক অ্যাসিড কী করে প্রডিউস করে? দুধ থেকে আমরা জানি দই তৈরি হয়, এবং সেটা আমরা খুব খাই, রাইট। এবং তার কি হয়, আচ্ছা, মানে দুধ থেকে যে দই তৈরি হয়, দইয়ের কি কি নিউট্রিটিভ ভ্যালু রয়েছে, এরা ভিটামিন B12 প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া এরা পার্শিয়ালি ডাইজেস্ট মিল্ক প্রোটিন হয় আর কি। মানে দুধের থেকে দই খাওয়া কেন বেশি ভালো, কারণ আমাদের যেটা দুধের যেটা প্রোটিন, সেটাকে হজম করতে আমাদের বহুত এনজাইম লাগে, এবং বয়স্কদের এই জন্য কী বলা হয়, যে মিল্ক খেতে ওদের বারণ করা হয়। বাট যদি তোমরা দই খাও, দইয়ে যে প্রোটিনটা থাকে সেটা পার্শিয়ালি ডাইজেস্ট হয়ে থাকে। এবার এটা কিভাবে হচ্ছে দেখো, যেটা আমাদের ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাক্টোব্যাসিলাস। তো ল্যাক্টোব্যাসিলাস কি, ব্যাসিলাস, এখানেও ব্যাসিলাস, এটা হচ্ছে এক ধরনের রড শেপ ব্যাকটেরিয়া। এই রকম এরা কি করে, যে দুধের যেটা প্রোটিন, ওটাকে ওদের খাওয়ার হিসেবে নেয়, এবং সেটাকে কি করে, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। অর্থাৎ দুধ থেকে বিভিন্ন রকম নিউট্রিশন নিয়ে ওরা কি করে, ফার্মেন্টেশন শুরু করে। কারণ ওরা তো মানে অ্যারোবিক রেসপিরেশন করতে পারে না, ওরা অ্যানারোবিক করে। গ্লাইকোলাইসিসের পরে ওদের এটা ফার্মেন্টেশনের মাধ্যমে যায়। তোমরা এটা রেসপিরেশনে পড়েছো। তো এদের যেটা প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়, এদের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। এবং এই ল্যাকটিক অ্যাসিড কি করে, দুধের মধ্যে থাকা যে প্রোটিনটা, সেটাকে কোয়াগুলেট করতে সাহায্য করে, এবং এটা পার্শালি ডাইজেস্টও করে দেয় মিল্কটাকে। এর ফলে আমাদের দইতে কি হয়, নিউট্রিটিভ কোয়ালিটি ইনক্রিজ করে, ভিটামিন B12 ইনক্রিজ হয়। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, দইয়ের মাধ্যমে স্টোমাকে যাচ্ছে। স্টোমাকে গিয়ে কি করে, যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে, ডিজিজ কজিং যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে, তাদেরকে কিন্তু এরা এনগাল্প করে। তো কত রকমভাবে সাহায্য করছে দেখলে তো। প্রথমে তো মিল্ক তৈরিতে সাহায্য করছে, ল্যাকটিক অ্যাসিড কী করে, কোয়াগুলেট করে মিল্ককে, পার্শিয়ালি ডাইজেস্ট করে মিল্ক প্রোটিনকে, ইমপ্রুভ করে নিউট্রিশনাল কোয়ালিটি, ভিটামিন B12 ইনক্রিজ করে, এবং চেকস দ্য ডিজিজ কজিং মাইক্রোবস ইন স্টোমাক। তো স্টোমাকে কী করে, যে আমাদের ডিজিজ কজিং যে সমস্ত প্যাথোজেন্সগুলো রয়েছে, সেগুলোকে এরা সাপ্রেস করে, অর্থাৎ তাদেরকে এনগাল্প করে বা কোনোভাবে ডিস্ট্রয় করে, রাইট। তো প্রথম গেল আমাদের ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, তারপর রয়েছে আমাদের ইস্ট কি করছে, স্যাকারোমাইসিস সেরেভিসেই। এর কাজ কি, এটা দু রকমভাবে আমরা ইউজ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে বেকারির ইস্টে, আর একটা হচ্ছে বিয়ারিতে। বেকারি ইস্ট বলতে আমরা যেখানে ব্রেড প্রোডাকশানে, ইডলি, ধোসা, তারপরে তোমাদের নর্মাল যে সমস্ত ব্রেড, এগুলোতে বানানোর জন্য আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে তোমাদের ইস্টকে। ইস্টের যেটা সায়েন্টিফিক নেম, সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরেভিসেই, এটা মনে রাখবে। এবারে ব্রেডে দেখবে তোমরা প্রচণ্ড বড় বড় হোল থাকে, এইরকম বড় বড় হোল থাকে, এটা কার জন্য হয় না, CO2 প্রোডাকশানের জন্য। এটাও ফার্মেন্টেশনের মাধ্যমে এদের যেটা রেসপিরেশন কমপ্লিট করে, তো তার প্রোডাক্ট হিসেবে কি হয়, CO2 প্রোডাকশান হয়। এবং পাফড আপ যে অ্যাপিয়ারেন্স থাকে, এরকম বড় বড় যে গর্ত লাইক স্ট্রাকচার তৈরি হয়, সেটাই CO2 প্রোডাকশানের জন্যই হয়। এবং যত বড় CO2, মানে যত অ্যামাউন্টে CO2 বেশি পরিমাণে প্রোডাকশান হবে, ততই এর যে হোলগুলো তত বড় বড় হবে। আচ্ছা, এবারে বেওয়ারিতে বা অ্যালকোহল প্রোডাকশানের ক্ষেত্রেও আমরা ইস্টকে ইউজ করি। এখানে যেটা র ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ করি মাল্টেড সিরিয়ালস বলতে তোমরা সিরিয়ালস পড়েছো, চাল, গম, এগুলোকে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ মানে কিছুটা মানে কাঁচাই ভেজানো, অনেক দিন মানে 2-3 দিন থেকে ভেজানো রয়েছে এরকম, তার উপরে আমরা ইস্ট দিয়ে দিই, তারপর সেখান থেকে আমরা প্রডিউস করি।
তারপর ফ্রুট জুস, এগুলো থেকেও আমরা কি করি অ্যালকোহল প্রোডাকশন করতে পারি বাই দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন, কার মাধ্যমে? স্যাক্রোমাইসিস সেরাভেসাই। আচ্ছা, এবারে এখানে দুরকম রয়েছে, একটা হচ্ছে ডিস্টিলেশনের মাধ্যমে আর একটা উইদাউট ডিস্টিলেশন। তো উইদাউট ডিস্টিলেশনের মাধ্যমে আমরা ওয়াইন অ্যান্ড বিয়ার তৈরি করি, যেখানে অ্যালকোহলের যেটা অ্যামাউন্ট বা অ্যালকোহলের কনসেন্ট্রেশন সেটা কি হয়, লো হয় ওয়াইন অ্যান্ড বিয়ারের ক্ষেত্রে। এবং ডিস্টিলেশনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে হুইস্কি, রাম, ব্র্যান্ডি, এগুলোর ক্ষেত্রে ডিস্টিলেশনের মাধ্যমে অর্থাৎ অ্যালকোহলের যেটা কনসেন্ট্রেশন সেটা অনেকটাই বেশি হয় এগুলোর ক্ষেত্রে। তো মনে রাখবে যে আহ, 4টা অক্ষরের যেগুলো ওয়াইন অ্যান্ড বিয়ার, এটা উইদাউট ডিস্টিলেশন, অ্যান্ড উইথ ডিস্টিলেশনে হুইস্কি, রাম অ্যান্ড ব্র্যান্ডি তৈরি করা হয়। আচ্ছা, আরেকটা মোস্ট বেশ ট্র্যাডিশনাল এবং খুব মানে বাজার চলতি, সাউদার্ন ইন্ডিয়াতে সাধারণত এদের খাওয়া হয়, মানে ড্রিঙ্ক করা হয়, সেটা হচ্ছে টোডি। তো টোডি হচ্ছে একটা ট্র্যাডিশনাল ড্রিঙ্ক হয় সাউদার্ন ইন্ডিয়াতে, এবং বিভিন্ন রকম ওদের যে ফেস্টিভ্যালসগুলো হয় সেখানে এগুলোকে ড্রিঙ্ক করা হয়। এটা কোথা থেকে তৈরি হয়? পাম্পের যেটা স্যাপ, পাম গাছের যেটা রস থেকে ফার্মেন্ট করে, ইস্টের সাহায্যে ফার্মেন্ট করে টোডি তৈরি করা হয়। ঠিক আছে, তো এটা হলো আমাদের হাউস হোল্ডে আর ইন্ডাস্ট্রিতে কীভাবে ইউজ করা হচ্ছে বিভিন্ন মাইক্রোবসকে। তা আমরা দুটো বললাম, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে তোমাদের ইস্ট। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি সেকেন্ড পেজে। তো সেকেন্ড পেজে কি রয়েছে? চিজ তৈরিতে। চিজ হচ্ছে এমন একটা ফুড আইটেমস, দেখবে তোমরা বিভিন্ন খাওয়ারে চিজ দেওয়া হয়। সেই চিজ হচ্ছে এমন একটা আইটেম যেটা হচ্ছে সবথেকে ওল্ডেস্ট ফুড আইটেম যেখানে মাইক্রোবসকে ইউজ করা হতো। তো দু রকমের চিজ তোমাদের এনসিআরটিতে দেওয়া রয়েছে, একটা হচ্ছে সুইস চিজ আর একটা হচ্ছে রকফোর্ট চিজ। তো সুইস চিজের ক্ষেত্রে বড় বড় হোল থাকে, আমি আগেই বলেছি যে যেখানে CO2 প্রোডাকশন বেশি হয় সেক্ষেত্রে বড় বড় হোল তৈরি হয়। তো এটা তৈরি করা হচ্ছে প্রোপিওনিও ব্যাকটেরিয়াম সারমিনি বলে এক ধরনের ব্যাকটেরিয়া। তো এখানে ব্যাকটেরিয়াম কথা রয়েছে, তাহলে এটা ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা ইউজ করে আমরা তৈরি করছি সুইস চিজ, প্রোপিনিও ব্যাকটেরিয়াম সারমিনি। তো সারমিনি সুইস চিজ খুবই সহজ মনে রাখা। রকফোর্ট চিজের ক্ষেত্রে একটা স্পেসিফিক ফাঙ্গিকে ইউজ করা হয়, বাট এখানে নামটা মেনশন করা নেই তোমাদের এনসিআরটিতে। মনে রাখবে পেনিসিলিয়াম রকফোর্টি দিয়ে রকফোর্ট চিজকে তৈরি করা হয়। আচ্ছা, এবারে মাইক্রোবসকে আমরা ইন্ডাস্ট্রিতে কীভাবে ইউজ করছি? ওটা হাউস হোল্ডে, এটা তোমাদের ব্রেড অ্যান্ড বেয়ারি, এটাও কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রির মধ্যেই পড়েছে, হ্যাঁ না? কেউ ঘরোয়াভাবেও তৈরি করতে পারে। যাই হোক, এবারে মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিতে আমরা হিউজ অ্যামাউন্টে, যেটা বেশি পরিমাণে দরকার, অ্যান্টিবায়োটিক্স কি? যারা হচ্ছে, দেখো অ্যান্টিবায়োটিক্সের মধ্যে দুটো ওয়ার্ডস রয়েছে, একটা রয়েছে তোমাদের অ্যান্টি আর একটা রয়েছে বায়ো। অ্যান্টি কথার অর্থ কি? এগেনস্ট। আর বায়ো কথার অর্থ হচ্ছে লাইফ। অ্যান্টি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, এটা মনে রাখবে, তো কোশ্চেনে চলে আসতে পারে অ্যান্টি কি ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড, আরবি, ফার্সি, এরকম কিছু দিয়ে দিয়ে বলবে যে অ্যান্টি কি ওয়ার্ড। তো গ্রিক ওয়ার্ড যেহেতু মেনশন করা রয়েছে তোমাদের এনসিইআরটিতে। এবারে অ্যান্টিবায়োটিক্স হচ্ছে এগেনস্ট লাইফ, কার এগেনস্টে? ডিজিজ কজিং অর্গানিজমের এগেনস্টে। তো এখানে অ্যান্টি কথাটা ইউজ করা হয়েছে ডিজিজ কজিং অর্গানিজমের এগেনস্টে বোঝানোর জন্য, তো এগেনস্ট লাইফ। এবার এই অ্যান্টিবায়োটিক কিভাবে তৈরি করা হয়? বড় বড় ভেসেলে তৈরি করা হয়, ফার্মেন্টার্স বলা হয়, যে মানে ইন্ডাস্ট্রিতে যে বড় বড় ফার্মেন্টার্স ইউজ করা হয় সেটা এটা ফার্মেন্টেশনের মাধ্যমে, সরি ভুল বললাম। তো অ্যান্টিবায়োটিক্স আলাদা পয়েন্ট, আর ইন্ডাস্ট্রিতে যেমন তোমাদের বেওয়ারিতে এগুলোর ক্ষেত্রে কি হয়, বড় বড় ভ্যাসেলে তৈরি করা হয়। তো এদেরকে আমরা বলি ফার্মেন্ট করা হয় যেখানে। ওকে, এবারে অ্যান্টিবায়োটিক্স বোঝা গেল যে কি হয়, এগেনস্ট লাইফ। এবারে কার এগেনস্টে? এটা হচ্ছে এক ধরনের সাধারণত ব্যাকটেরিয়ার এগেনস্টে যে কাজ করে তাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক্স। এবারে ফার্স্ট টাইমে অ্যান্টিবায়োটিক যিনি ডিসকভার করেছিলেন তিনি হলেন আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন বলে এক ধরনের তিনি অ্যান্টিবায়োটিক ডিসকভার করেছিলেন, বাট এটা বাই চান্স হয়েছিল, মানে জানতে বুঝতে তিনি করেননি, বাই চান্স এটা ডিসকভার হয়েছিল। কী হয়েছিল না, আলেকজান্ডার ফ্লেমিং কাজ করছিলেন স্টেফাইলোককাস ব্যাকটেরিয়া নিয়ে, এবং এমনি তিনি একটা পেট্রি ডিশে এরকম কালচার করছিলেন যে স্টেফাইলোককাস, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখেনি, এরকম পড়েছিল। হঠাৎ একদিন দেখলেন যে ওখানে এক ধরনের ফাঙ্গি গ্রো করছে, এবং ফাঙ্গি গ্রো করার ফলে স্টেফাইলোককাসের যেটা গ্রোথ সেটা সাপ্রেস হচ্ছে। তো বোঝা গেল যে নিশ্চয়ই
ওই ফাঙ্গি বা মোল্ডটা এমন কিছু ধরনের সিক্রেশন করছে কোনো কেমিক্যালসে, যেটা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে সাপ্রেস করছে। তো পরে জানা গেল যে ওটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? পেনিসিলিয়াম নোটেটাম বলে এক ধরনের ফাঙ্গি ওটা সিক্রেট করে। পরবর্তীকালে আর্নেস্ট চেন এবং হাওয়ার্ড ফ্লোরে এই দুজন সায়েন্টিস্ট মিলে পেনিসিলিনের যে ফুল পোটেন্সিয়াল ওটাকে ডিসকভার করেছিলেন। সেই কারণে ফ্লেমিং, চেইন অ্যান্ড ফ্লোরেকে 3 জন বিজ্ঞানীকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1945-এ। এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা, সেটা হচ্ছে পেনিসিলিনকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকান সোলজারদের ট্রিটমেন্টে প্রচুর পরিমাণে এক্সক্লুসিভলি ইউজ করা হয়েছিল। তো তোমাদের কোশ্চেন এখান থেকেও আসতে পারে। আচ্ছা, এছাড়াও পেনিসিলিন বাদেও অনেক অ্যান্টিবায়োটিক্স রয়েছে ডেডলি ডিজিজগুলোকে ট্রিট করার জন্য, যেমন তোমাদের প্লেগ, হুপিং কাফ যাকে আমরা বলি কালি খাসি, ডিপথেরিয়া যেন তোমাদের বেড়ালের কামড়ের ফলেও হতে পারে ডিপথেরিয়া ওখান থেকে, যাকে বলা হয় গালঘোটু, লেপ্রাসি, কুষ্ঠরোগ যাকে বলে। কুষ্ঠরোগ তো একটা মানে কি বলবো, প্রচুর ভুল ভ্রান্ত ধারণা রয়েছে এটা নিয়ে, তো পরে কোনো দিন এটা নিয়েও বলা যাবে। আজকে এটা কমপ্লিট করি। ওকে, তারপর রয়েছে তোমাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের অ্যাসিড প্রোডাকশানের ক্ষেত্রে। তো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের অ্যাসিড প্রোডাকশান, যেমন সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসপারজিলাস নাইগার বলে এক ধরনের ফাঙ্গাস। তো এখানে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাসিডগুলো রয়েছে, যে কোন ধরনের অর্গানিজম থেকে পাওয়া যাচ্ছে, অর্গানিজমটার টাইপ কী, অর্থাৎ সেটা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া না অন্যান্য কিছু, এবং নাম খুব ইম্পর্টেন্ট। তো সাইট্রিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? অ্যাসপারজিলাস নাইগার থেকে, এটা এক ধরনের ফাঙ্গাস। অ্যাসিটিক অ্যাসিড সেটা হচ্ছে অ্যাসিডোব্যাক্টর অ্যাসিডি, এটা খুব সহজ মনে রাখা। অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডোব্যাক্টর অ্যাসিডি, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। বিউটাইরিক অ্যাসিড পাওয়া যায় ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম। কোশ্চেন তো বিউটাইলিকাম দিলে তোমরা খুব ইজিলি বুঝতে পেরে যাবে যে এটা বিউটাইরিক অ্যাসিড তৈরি করবে, বাট এমনি দিয়ে দিল ক্লস্ট্রিডিয়াম, সেই জন্য ফুল নামটাও মনে রাখবে যে ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা প্রডিউস করে বিউটাইরিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাক্টোব্যাসিলাস, এটা কি প্রোডাকশন করে? ল্যাকটিক অ্যাসিড। এটা তো খুবই সহজ, ছোটোবেলা থেকে শুনে আসছো। তো এখানে যেটা সবথেকে মনে রাখার বিষয় সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার। অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডোব্যাক্টর অ্যাসিডি, এটা মনে থাকবে। বিউটাইরিক অ্যাসিডটা মনে রাখবে ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। তো এখানে সবগুলোই ব্যাকটেরিয়া, একটাই মাত্র ফাঙ্গাস যেটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার। আর অ্যালকোহল প্রোডাকশন তো আমরা আগেই পড়েছি, যেটা হচ্ছে ইথানল, ইস্ট থেকে তৈরি হয়, স্যাকারোমাইসিস সেরাভিসেই। এরপর রয়েছে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট এনজাইমসগুলো, যেমন কিনা লাইপেজ। তো লাইপেজ হচ্ছে এমন ধরনের এনজাইম যেটা ইউজ করা হয় ডিটারজেন্ট ফর্মুলেশনের ক্ষেত্রে এবং অয়েলি স্টেইনটাকে রিমুভ করার জন্য। যেন তোমাদের জামা কাপড়ে কোনো জানো বহু তেল মশলা লেগে গেলে আমরা ডিটারজেন্ট সেটা খুব সহজে ধুতে পারি। কি করে হয়? লাইপেজ বলে এক ধরনের এনজাইম থাকে, সেটা কি করে, লিপিডটাকে কি করে, ব্রেক করে। তো কোনো অয়েলি স্টেন লেগে থাকলে লাইপেজটাকে ইউজ করে আমরা সেখান থেকে রিমুভ করতে পারি। আচ্ছা, পেকটিনেজ আর হচ্ছে প্রোটিয়েজ। পেকটিনেজ এজ কথাগুলো সাধারণত এনজাইমের ক্ষেত্রে ইউজ করা হয়। তো পেকটিনেজ আর প্রোটিয়েজ এরা হচ্ছে কি করে, ক্ল্যারিফাই করতে বোতল জুসকে ক্ল্যারিফাই করতে আমরা ইউজ করি পেকটিনেজ আর প্রোটিয়েজ। দেখো তোমাদের যে ফ্রুট জুসগুলো থাকে, ফ্রুট জুস তোমরা মাজা খেয়েছো, ফ্রুটি খেয়েছো, এই সমস্ত জিনিসগুলো দেখবে এর যেটা লিকুইডটা হয়, মানে জুসটা হয়, খুব একদম মানে মুখে দিলেই একদম মিলে যায় এরকম, হ্যাঁ না? তো আমরা যে ফ্রুট খাই, আম যখন খাই, সেখানে তো প্রচণ্ড ফাইবার্স থাকে না, বিভিন্ন ফাইবার্স থাকে, কিন্তু বোতল জুস যখন আমরা খাই সেখানে এরকম কিছু থাকে না। তো সেক্ষেত্রে প্রোটিয়েজ এবং পেকটিনেজ দিয়ে ওই ফাইবার্সগুলোকে ডাইজেস্ট করে দেওয়া হয়। বুঝতে পারলে? তো এইভাবে ক্ল্যারিফাই করতে বোতল জুসকে আমরা ইউজ করি পেকটিনেজ আর প্রোটিয়েজ। আচ্ছা, এরপর রয়েছে বিভিন্ন বায়োঅ্যাক্টিভ মলিকিউলস। বায়োঅ্যাক্টিভ মলিকিউলস বলতে স্ট্রেপ্টোকাইনেস, সাইক্লোস্পোরিন এ, আর একটা হচ্ছে স্ট্যাটিন, এই তিনটি তোমাদের মনে রাখতে হবে। স্ট্রেপ্টোকাইনেস কি? স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া থেকে আমরা পাই, সেটা হচ্ছে ক্লট বাস্টার হিসেবে কাজ করে। আমাদের যে ব্লাড ভেসেলে যদি কোনো কারণে কোনো ক্লট তৈরি হয়ে যায়, সেই ক্লটটাকে রিমুভ করতে আমরা স্ট্রেপ্টোকাইনেস এনজাইমটাকে ইউজ করি। যেমন যদি আমরা কোনো, ধরো এটা হচ্ছে একটা ধরনের ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলে যদি কোনো ক্লট তৈরি হয়ে যায়, তো হার্ট জোরে জোরে পাম্প করবে, আরও বেশি পরিমাণে পাম্প করবে, যাতে করে এই ক্লটটাকে আমরা রিমুভ করতে পারি। বাট যদি না ক্লটটা রিমুভ হয়, তাহলে
একসময় হার্ট কিন্তু ফেল করে যাওয়ার সম্ভাবনাও থাকে। মায়োকার্ডিয়াল ইনফেকশন যে সমস্ত পেশেন্ট হয়, অর্থাৎ হার্ট অ্যাটাকের রুগী যাদের ক্ষেত্রে হয়, তাদের এরকম ব্লাড ভেসেলে ক্লট তৈরি হয়ে যায়। তো সেটাকে রিমুভ করার জন্য আমরা কি ইউজ করছি? স্ট্রেপ্টোকাইনেজ। ওকে, তারপর রয়েছে তোমাদের সাইক্লোস্পোরিন এ, যেটা পাওয়া যায় একটা ফাঙ্গাস থেকে, ট্রাইকোডার্মা পলিস্পোরাম, সাইক্লোস্পোরিন, স্পোরাম, এটা ইজি। ওকে, এটা হচ্ছে এক ধরনের ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট বলতে কি, এরা আমাদের ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে, যাতে করে এটা কোথায় ইউজ করা হয় শোনো। যদি কোনো কারণে কোনো অর্গান ফেলিয়ার হয়ে যায়, তখন আমাদের অর্গান ট্রান্সপ্ল্যান্ট একটা শেষ উপায় থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে যাই, আমাদের হিউম্যান বডির একটা নেচার থাকে যে কোনো ফরেন পার্টিকেল যদি আমাদের শরীরে এন্টার করে, সেটাকেও তার বিরুদ্ধে অ্যান্টিবডি প্রোডাকশন হয় এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টা করে। ঠিক আছে, এবারে সেরকম যদি হয়, তাহলে তো আমাদের অর্গানটা ট্রান্সপ্ল্যান্টই করা যাবে না। সেই জন্য আমাদের ইমিউন রেসপন্সটাকে যাতে সাপ্রেস করা যায়, সেক্ষেত্রে এই রকমের কিছু কেমিক্যালস ইউজ করা হয়, যেমন কিনা সাইক্লোস্পোরিন এ। এর অনেক খারাপ দিকও রয়েছে, অপরচুনিস্টিক বিভিন্ন ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ ইমিউন রেসপন্স তোমাদের এক্ষেত্রে সাপ্রেস হয়ে যাচ্ছে। তো তার সুযোগ নিয়ে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ফাঙ্গাস তোমাদের শরীরে অ্যাটাক করে। যারা সাধারণত আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারে না, তারাও এই সময় কি করে, তোমাদের শরীরে বিভিন্ন ইনফেকশন কজ করে। এটা হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন, এটা তোমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে পড়েছো। যাই হোক, তো আরেকটা রয়েছে তোমাদের স্ট্যাটিন থেকে পাওয়া যায়? এক ধরনের ইস্ট থেকে। এটা হচ্ছে এক ধরনের ইস্ট, জানো, ফাঙ্গাস হয়, ইউনিসেলুলার। মোনাস্কাস পারপিউরাস থেকে পাওয়া যায়। এটা কি করে? ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট হিসেবে কাজ করে। তো কোলেস্টেরল যে খারাপ, দ্যাটস সেরকমটা কিছু না, বাট বেশি পরিমাণে কোলেস্টেরল হয়ে গেলে সেটা তো খুবই খারাপ, কারণ এই কোলেস্টেরল হচ্ছে একটা কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা আমাদের ক্লট তৈরিতে সাহায্য করে, মানে ক্লট করে আর কি। তোমরা পড়েছো এটা? কোথায় পড়েছো বলো তো? বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনে, যে কোলেস্টেরল তারপরে বিভিন্ন রকমের ফ্যাটের ডিপোজিশন হয়ে যায়, সেই কারণে ক্যাড হয়, করোনারি আর্টারি ডিজিজ, ওখান থেকে অ্যানজিনা পেক্টোরিস হয়, হার্ট ফেলিয়ার, এরকম ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট হিসেবে তোমাদের স্ট্যাটিন ইউজ করা হয়। আচ্ছা, এরপরে তোমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট। তো সুয়েজ ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখা, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট, যেটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট ইনিশিয়েট করেছিল গঙ্গা অ্যান্ড যমুনা অ্যাকশন প্ল্যান। আমাদের যে বড় বড় রিভারগুলো রয়েছে, এদেরকে বিভিন্ন সোয়েজ থেকে বাঁচানোর জন্য এই ধরনের অ্যাকশন প্ল্যানগুলো নেওয়া হয়েছিল। সোয়েজ কি হয়? সোয়েজ হচ্ছে যে আমাদের হিউম্যান এক্সক্রিটা, আমাদের যেটা ওয়াশরুম থেকে প্রতিদিন বেরোচ্ছে, মিউনিসিপ্যালিটি এরিয়াগুলো থেকে যে ওয়েস্ট ওয়াটার প্রতিদিন তৈরি হচ্ছে, সেটা কি আমরা বলি সোয়েজ। তো আমরা নেক্সট পেজে এটা নিয়ে আলোচনা করেছি। 1 মিনিট। হ্যাঁ, তো যে সোয়েজ ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, তো খুবই ইম্পর্টেন্ট সোয়েজ ট্রিটমেন্ট করা, কারণ আমাদের যে প্রতিদিন যদি আমাদের নোংরা এই জলগুলো, সোয়েজ হচ্ছে আমাদের জানি ওয়েস্ট ওয়াটার, এটা যদি আমাদের নদীতে গিয়ে মেশে, তো এখানে প্রচুর পরিমাণে প্যাথোজেন্স রয়েছে, তাহলে সেটা আমাদের নদীর জলটাকে খারাপ করবে, নদীর সমুদ্র যেখানেই পড়ুক না কেন। এছাড়াও এখানে প্রচণ্ড প্লাস্টিক থাকে, বিভিন্ন বালি থাকে, তো এগুলো আমাদের জলটাকে খারাপ করছে, সেই জলটাই আমরা আবার আমাদের খেতে হয়। তো ইট ইজ ইম্পর্ট্যান্ট যে আমরা ওয়েস্ট ওয়াটারটাকে কোনো নদীতে, সমুদ্রে ফেলার আগে সেটাকে ট্রিট করে ফেলি, সেটাকে পরিষ্কার করে ফেলি। ঠিক আছে, তো সোয়েজ হচ্ছে কি, ওয়েস্ট ওয়াটার হয়, মিউনিসিপ্যালিটির ওয়েস্ট ওয়াটার। তো এর মধ্যে যেটা মেজর কম্পোনেন্ট থাকে, হিউম্যান এক্সক্রিটা, তোমাদের ওয়াশরুম থেকে জলটা বেরোয়, সেটা হচ্ছে এর মেন কম্পোনেন্ট। তো এর মধ্যে অনেক রকমের প্যাথোজেন্সও থাকে, যেটা আমাদের জলের নেচারটাকে খারাপও করতে পারে, পলিউট করতে পারে। এবং এর মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার থাকে, মাইক্রোবস রয়েছে, কিছু প্যাথোজেনিকও থাকে। তো সেই জন্য সোয়েজ ট্রিটমেন্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। তো সোয়েজ ট্রিটমেন্ট কোথায় করা হয়? সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টসে। তো এই সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টসে কী ইউজ করা হয়? হেটারোটপিক ব্যাকটেরিয়া, যেটা অন্যান্য অর্গানিক ম্যাটারের ওপরে ডিপেন্ড করে তাদের বেঁচে থাকে। তো সেই রকম টাইপের ব্যাকটেরিয়াগুলোকে ইউজ করা হয় সোয়েজ ট্রিটমেন্টে। এবারে সোয়েজ ট্রিটমেন্টে দুটো ভাবে করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট বা প্রাইমারি ট্রিটমেন্ট, আর একটা রয়েছে সেকেন্ডারি বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তো প্রাইমারি বা ফিজিক্যাল ট্রিটমেন্টে কী করা হয়? ফিল্ট্রেশন করা হয় এবং সেডিমেন্টেশন করা হয়। তো
তো ফিল্ট্রেশনে কি হয়, বারবার ধরে আমরা ফিল্টার ইউজ করে যে ওপরের যে ডেবরিসগুলো থাকে, যেগুলো ভেসে থাকে, যেমন প্লাস্টিকের বোতল, অন্যান্য যে সমস্ত জিনিস, সেগুলোকে আমরা ফিল্টার করে ফেলি। তারপর কি করি, সেই জলটাকে আমরা সেডিমেন্ট করতে দেই। তো সেডিমেন্ট করতে দেওয়ার ফলে যে সমস্ত বড় বড় পাথরগুলো থাকে, বালি থাকে, সবগুলো সেডিমেন্ট করে যায়, সেটেলড করে যায় নিচে। তাকে আমরা বলছি যে সলিডসগুলো সেটেলড করে যায়, সেডিমেন্ট হয়ে যায়, তাকে আমরা বলি প্রাইমারি স্লাজ। আর ওপরে যেটা বেঁচে যায় তাকে আমরা বলি ইফলুয়েন্ট। এখানের বিভিন্ন অর্গানিক ম্যাটারগুলো থাকে। আমরা তো বড় বড় পাথর, বালি এগুলোকে সেডিমেন্ট করার মাধ্যমে মানে ওখান থেকে আলাদা করে নিলাম, আর ওপরে যেগুলো ভেসে থাকে সেগুলোকে আলাদা করে নিলাম। বাট মেন যেটা কাজ, যেখানে হচ্ছে আমাদের অর্গানিক ম্যাটারগুলো রয়েছে, ওটাকে আমরা কীভাবে রিমুভ করব? সেটাকে রিমুভ করার জন্য আমরা ইফলুয়েন্টটাকে আমরা আরেকটা ট্যাঙ্কে নিয়ে যাই। তো প্রথমে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে প্রাইমারি সেটেলিং ট্যাঙ্কে। এরপর যেটা আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট স্টার্ট করি। প্রথমে এটা ছিল ফিজিক্যাল ট্রিটমেন্ট, এরপরে শুরু হবে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তো ইফলুয়েন্টটাকে পাস করছি একটা এরেশন ট্যাঙ্কে। এরেশন ট্যাঙ্ক মানে এয়ারের সাহায্যে আমরা এখানে কিছু করব। এবার এয়ার যদি ওই ট্যাঙ্কের মধ্যে আমরা দিতে থাকি, তাহলে যে সমস্ত অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো ছিল তারা তাদের কাজ করা শুরু করবে। অর্থাৎ ইফলুয়েন্টের মধ্যে যে অর্গানিক ম্যাটারগুলো ছিল, সেই অর্গানিক ম্যাটারগুলোকে ওরা খেতে শুরু করবে। এর ফলে ওর যে জলটার মধ্যে যে বট, সেটা ক্রমশ কমতে থাকবে, আর ফ্লোক্সের পরিমাণ বাড়তে থাকবে। ফ্লোক্স হচ্ছে এমন ধরনের ব্যাকটেরিয়া আর হচ্ছে তোমাদের ফাঙ্গাসের একটা অ্যাসোসিয়েশন। তো মাসে সব ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাস ফিলামেন্ট টু ফর্ম মেস লাইক স্ট্রাকচার, একটা বড় এরকম মেস লাইক স্ট্রাকচার তৈরি করে ফেলে ওই জলের মধ্যে। এবং কি করে, যে অর্গানিক ম্যাটারগুলো থাকে ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যে, ওরা অ্যাবজর্ব করতে থাকে, খেতে থাকে। এর ফলে বট ক্রমশ কমতে থাকে। বট হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। যদি কোনো ওয়েস্ট ওয়াটারের মধ্যে যত অর্গানিক ম্যাটার থাকবে, তার বট তত বেশি হবে, অর্থাৎ অক্সিজেন ডিমান্ড তত বেশি হবে। কারণ যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো ওই জলের মধ্যে রয়েছে বা ওয়েস্ট ওয়াটারে রয়েছে, তারা অর্গানিক ম্যাটারের ওপর ডিপেন্ডেন্ট এবং তারা অ্যারোবিক রেসপিরেশন করে। এবারে অ্যারোবিক রেসপিরেশন যত করতে থাকবে, ওদের অক্সিজেন ডিমান্ডও তত বাড়তে থাকবে। বাট যদি অর্গানিক ম্যাটার কমে যায়, তখন তো আর কোনো মাল ম্যাটেরিয়াল নেই যাকে ইউজ করে ওরা রেসপিরেশন করবে। ফলে ওদের যেটা বট, সেটাও কমে। তার মানে কি, বট থেকে আমরা বুঝতে পারি যে ওই ওয়াটারের মধ্যে অর্গানিক ম্যাটার সাফিসিয়েন্টলি কমে গেছে। যখন বট সাফিসিয়েন্টলি রিডিউস হয়ে যায়, সিগনিফিক্যান্টলি রিডিউস হয়ে যায়, তখন সেটাকে আমরা ট্রান্সফার করি আরেকটা ট্যাঙ্কে, যাকে আমরা বলছি সেটেলিং ট্যাঙ্ক। এখানে কি করা হয়, কিছুটা সময় দেওয়া হয় সেটেল করার জন্য। কাকে? ওই সমস্ত যে ফ্লোক্সগুলো তৈরি হয়েছিল ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের, সেটা সেডিমেন্ট হয়ে যায়। এর ফলে তারপরের যে ওপরের জলটা, সেটাকে এবার আমরা পাঠিয়ে দেই অ্যানারোবিক ট্যাঙ্কের মধ্যে। কারণ কি, যতটা ফ্লোক্স তো সেডিমেন্ট করার সেটা তো হয়ে গেল, এরপর ওই যে সমস্ত অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো রয়েছে, ওটাকেও আমাদেরকে তো ডিস্ট্রয় করতে হবে। সেই কারণে আমরা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে সেটাকে ডাইজেস্ট করাই। অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সাহায্যে সেটেলিং ট্যাঙ্কের যেটা ফ্লোক্স তৈরি মানে সেটেলিং ট্যাঙ্কের যে ফ্লোক্সটা বেঁচে গিয়েছিল, সেটাকে আমরা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে ডাইজেস্ট করাই। ওকে, তারপর বাকি যে পার্টটা, সেটা সম্পূর্ণভাবে সেভ ওয়াটার, সেটাকে আমরা রিলিজ করে দিই ন্যাচারাল ওয়াটার বডিতে। এবার অ্যানারোবিক স্লাশ ডাইজেস্টারে বাই প্রোডাক্ট হিসেবে বিভিন্ন রকমের গ্যাস তৈরি হয়, যেমন CH4, H2S, CO2, এগুলো প্রডিউস হয় এবং এইগুলোকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ বায়োগ্যাস, আমাদের কুকিংয়ের কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার যেটা ফ্লোক সেডিমেন্ট হয়ে গেছিলো আমাদের সেটেলিং ট্যাঙ্কে, অ্যারোবিক এরেশন ট্যাঙ্ক থেকে ট্রান্সফার করার পর, সেই সেটেলিং ট্যাঙ্কে যে ফ্লোক্সটা তৈরি হচ্ছিল, সেটাকে অ্যাক্টিভেটেড স্লাজ হিসেবে আমরা আবার ইনোকুলাম হিসেবে আমরা ইউজ করতে পারি অ্যারেশন ট্যাঙ্কে। আবার যখন পুনরায় এই প্রসেসটা আমরা রিপিট করব, তখন সেটা একটা ইনোকুলাম হিসেবে আমরা এটা অ্যাক্টিভেটেড স্লাজ হিসেবে ইউজ করতে পারি এরেশন ট্যাঙ্কে। রাইট? তো বোঝা গেল শেষ স্টেটমেন্ট কি? খুবই সহজ, রাইট? আচ্ছা, এবারে তোমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বায়োগ্যাস প্রোডাকশন। বায়োগ্যাস প্রোডাকশন কিভাবে করা হয়? তো বায়োগ্যাস প্রোডাকশানের জন্য সাধারণত আমরা গোবর ইউজ করি, কাউ ডাঙ্ক যেটা। এছাড়াও আরও অনেক সবজির খোসা, ভেজিটেবলের যে সমস্ত ওয়েস্টগুলো রয়েছে, সেগুলোও ইউজ করতে পারি। এখানে একটা বড় কংক্রিটের প্ল্যান্ট তৈরি করা হয়, যেটা হচ্ছে 10 to 15 ফিটের হয়। ঠিক আছে? তো এরকম, আচ্ছা 1 মিনিট। তো এরকম একটা কংক্রিটের প্ল্যান্ট তৈরি করা হয়, যেটা 10 to 15 ফিটের হয়।
আচ্ছা, এরকম আরেকটা পাশে আরেকটা এরকম ট্যাঙ্ক তৈরি করা হয় যেখানে মাল মশলা অর্থাৎ যে সমস্ত তোমরা যেখান থেকে বায়োগ্যাস প্রোডাকশন করবে, কাউ ডাং, ভেজিটেবলস যাই হোক, সেখানে একটা পাইপের সাহায্যে এই বড় কংক্রিটের প্ল্যান্টের সাহায্যে যুক্ত করে দেওয়া হয়। তো কন্টিনিউয়াসলি এখান থেকে মাল মশলা আসতে থাকে। আচ্ছা, আরেকটা ট্যাঙ্ক থাকে যেখান দিয়ে আমরা কাজ হয়ে যাওয়ার পর ওটাকে আমরা রিমুভ করতে পারি। আচ্ছা, এখানে দেওয়ার পর এখানে এই যে কংক্রিটের প্ল্যান্টে এই গোবর ঢালার পর এখানে কি হবে, বায়োগ্যাস প্রোডাকশন শুরু হবে। কারণ কি হয়, প্রচণ্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে এখানে, এবং এরা কি করে অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে প্রচণ্ড পরিমাণে CH4 এছাড়াও CO2H2S বিভিন্ন রকমের গ্যাস তৈরি করে, বাট প্রিডমিনেন্ট যে গ্যাসগুলো থাকে সেটা হচ্ছে তোমাদের CH4। এবং এই CH4কে ইউজ করে আমরা কুকিংয়ের কাজে গ্যাস সিলিন্ডারে আমরা ভরে রাখতে পারি এবং সেখান থেকে পরবর্তীকালে আমরা ইউজ করতে পারি। সবগুলোই ন্যাচারাল প্রসেস। আর যেটা তোমাদের কংক্রিটের প্ল্যান্টের নিচে থেকে যায় সেটাকে আমরা পরবর্তীকালে ইউজ করতে পারি বায়ো ফার্টিলাইজার হিসেবে। কারণ তোমরা যে ম্যাটেরিয়ালটা দিয়ে বায়োগ্যাস প্রোডাকশন করছিলে সেই ম্যাটেরিয়ালসের মধ্যে তো আমরা অর্গানিক ম্যাটার সমস্ত ইউজ করেছিলাম। তো অর্গানিক ম্যাটারের মধ্যে বিভিন্ন রকমের ফসফরাস, সালফার, এরকম আরও অনেক কিছু অনেক কিছু থাকে। তো সেটাকে আমরা খুব একটা বায়ো ফার্টিলাইজেশন হিসেবে ইউজ করতে পারি। ওকে, তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের IARI এবং হচ্ছে KVIC, এই দুটো সংস্থা কি করেছিল, আমাদের গ্রামে গ্রামে গিয়ে ইনিশিয়েট করেছিল বায়োগ্যাস প্রোডাকশনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল। তো এদের নামগুলো কি কি? IARI তো সবাই জানো, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। আরেকটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে KVIC। KVIC হচ্ছে, এক মিনিট, KVIC হচ্ছে তোমাদের খাড়ি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। এই দুটো সংস্থা আমাদের বায়োগ্যাস প্রোডাকশনে আমাদেরকে অনেকটা হেল্প করেছিল, বা গ্রামে গ্রামে গিয়ে সবাইকে বুঝিয়েছিল যে কেন এটা ইম্পর্ট্যান্ট। ওকে, এরপর আমরা আসবো যে মাইক্রোবস ইন বায়ো কন্ট্রোল এজেন্ট। তো মাইক্রোবসকে আমরা কীভাবে বায়ো কন্ট্রোল এজেন্টে হেল্প ইউজফুল হিসেবে আমরা কীভাবে ইউজ করতে পারি মাইক্রোবসকে বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে। বায়ো কন্ট্রোল এজেন্ট কি? বায়ো কন্ট্রোল মানে বোঝায় যে বায়োলজিক্যালি আমরা কোনো অর্গানিজমকে ইউজ করছি আরেকটা অর্গানিজমটাকে ডিস্ট্রয় করার জন্য, বা আরেকটা অর্গানিজমের সংখ্যাটাকে সিগনিফিক্যান্টলি রিডিউস করার জন্য। ঠিক আছে, তো কোনো আমরা কেমিক্যালস ইউজ করছি না। দেখো তোমাদের এখন যেটা পেস্টিসাইড, ইনসেকটিসাইড, এটা ক্রমশ বেড়েই চলেছে। এবার এই যেটা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড যেই ইউজ করি না কেন, এগুলো কি করে, আমাদের যেটা দরকার নেই, ধরো এমন ধরনের আমরা জমিতে কোনো একটা পার্টিকুলার কোনো একটা অর্গানিজমকে আমরা ডিস্ট্রয় করতে চাইছি বা তাদের সংখ্যাটাকে কমাতে চাইছি, যেটা ফসলের ক্ষতি করে। বাট ইনসেকটিসাইড ইউজ করার ফলে, পেস্টিসাইড ইউজ করার ফলে কি হয়, যারা ভালো ভালো কোনো অর্গানিজম রয়েছে, ভালো ভালো কোনো ইনসেক্টস রয়েছে, যারা তোমাদের অ্যাকচুয়ালি হেল্প করছিল ফসল ফলানোতে, যারা পলিনেশনে হেল্প করছিল, তারাও এর সাথে মারা যাচ্ছে। মানে A to Z সমস্ত অর্গানিজমেরই ক্ষতি হচ্ছে এখানে। কোনো পার্টিকুলার একটা অর্গানিজমটাকে আমরা ডিস্ট্রয় করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হচ্ছে না, সমস্ত আমাদের ইকোসিস্টেমটাই কিন্তু খারাপ হয়ে যায় এই সমস্ত ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করার ফলে। তো আমরা একটা বায়ো কন্ট্রোল এজেন্ট, যদি আমরা এখানে বায়ো কন্ট্রোল এজেন্ট ইউজ করে আমরা কিন্তু পেস্টটাকে দমন করতে পারি। যেই পেস্টটা আমাদের ক্ষতি করছে কেবলমাত্র সেইটাকেই আমরা কি করব, তাদের সংখ্যাটাকেই কমাবো। তো এই যে বায়ো কন্ট্রোল এজেন্ট, এটা কিন্তু ন্যাচারাল প্রিডেশনের ওপর বেস করে করা হয়। অর্থাৎ ন্যাচারালি প্রিডেটর এবং প্রে, এই দুটো যে আমাদের কনসেপ্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে আমরা মাইক্রোবসকে ইউজ করতে পারি। কিভাবে করতে পারি দেখো। তো ফার্স্ট রয়েছে তোমাদের লেডি বার্ড। লেডি বার্ড হচ্ছে এক ধরনের বিটেল, যেটা হচ্ছে যার উপরে কি থাকে, রেড এবং ব্ল্যাক মার্কিংস থাকে। এটা ইউজ করে আমরা এফিডসের সংখ্যা কমাতে পারি। দেখো লেডি বার্ড কেবলমাত্র এফিডসকেই প্রিডেট করে। ঠিক আছে, এর প্রে হচ্ছে কি এফিডস, আর প্রিডেটারকে তোমাদের লেডি বার্ড। লেডি বার্ড কিন্তু অন্য কোনো ইনসেক্টের ওপরে গিয়ে ক্ষতি করবে না। তো যদি তোমাদের ফসলে এফিডস প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তোমরা লেডি বার্ড ইউজ করো, ইনসেকটিসাইড ইউজ করার কি দরকার। ঠিক তেমনভাবে ধরো কোথাও মস্কুইটোর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো তোমরা ড্রাগন ফ্লাই ইউজ করো, তো তার সাথে সাথে অন্যান্য মাইক্রো অর্গানিজমটাকে মারার কি দরকার, ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করে তোমরা সমস্ত রকম অর্গানিজম ভালো মন্দ সবাইকে শেষ করছো। বাট আমরা বায়ো কন্ট্রোল এজেন্ট ইউজ করে
যেটাকে শেষ করার দরকার, যেটাকে সংখ্যাটাকে রিডিউস করার দরকার, কেবলমাত্র সেটাই করতে পারি। বুঝতে পারলে? ঠিক তেমনভাবে আরেকটা রয়েছে তোমাদের বিটি। বিটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েসিস। এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে এক ধরনের জিন, এটা ভালোভাবে বোঝানোর দরকার। সেটা হচ্ছে কি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কি বা বিটি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। তোমরা এনসিইআরটি দেখবে, এর নাম হচ্ছে, তোমরা বায়োটেকনোলজিতেও পড়েছো, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তো এর মধ্যে একটা জিন থাকে যাকে বলছি আমরা ক্রাইজিন। ঠিক আছে, এবার ক্রাইজিন থেকে ট্রান্সলেশনের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট প্রোটিন তৈরি হয়, টক্সিন আর কি বেসিক্যালি। এরা কি করে, ইনসেক্টের গাটে যায়, অর্থাৎ তোমাদের যেটা ইন্টেস্টাইন বা গাট আমরা সাধারণত বলি, এলিমেন্টারি ক্যানালের যেটা এপিথিলিয়াল সেলসগুলো থাকে, এই এপিথিলিয়াল সেলসের মধ্যে কি করে, রাপচার করতে শুরু করে। তো এর ফলে কি হয়, আলটিমেটলি ইনসেক্টটা কি আর বাঁচবে না, মরে যাবে। তো আমরা এটাকে ইউজ করতে পারি, এবং এই বিটি ইউজফুল হয় কোথায় জানো, বাটারফ্লাই বা ক্যাটারপিলার্সের ক্ষেত্রে। তো যাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে যদি ক্যাটারপিলার্সের সংখ্যা বেড়ে যায়, তো আমরা তাহলে বিটির স্পোরটাকে তার মধ্যে যদি আমরা ছড়িয়ে দিই, ক্যাটারপিলার্সগুলো যখন ওই ফসলটা খেতে আসবে তখন কি হবে, ওরা বিটির স্পোরগুলো খাবে, ওদের গাটে যাবে, দিয়ে মরে যাবে। গাটে গিয়ে ওরা এপিথেলিয়াল সেলসগুলোকে রাপচার করতে শুরু করলে ওটা আলটিমেটলি মরে যাবে। ওদের মৃতদেহ দেখে বাকি যে সমস্ত ক্যাটারপিলার্সগুলো থাকবে ওরাও বুঝে যাবে যে ভাই এখানে যাওয়া যাবে না, এখানে খুব বিপদ রয়েছে। তো এইভাবে আমরা বায়ো কন্ট্রোল এজেন্টের সাহায্যে বা মাইক্রোবসের সাহায্যে বায়ো কন্ট্রোল এজেন্ট ইউজ করে সিগনিফিকেন্টলি কোনো পেস্টটাকে দমন করতে পারি। ওকে, এছাড়া আরেক রকমের রয়েছে তোমাদের ফাঙ্গাস ট্রাইকোডার্মা। অর্থাৎ ট্রাইকোডার্মা যে সমস্ত স্পিসিসগুলো রয়েছে, ওরাও একটা ইম্পর্টেন্ট বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে কাজ করে। তো কিছু কিছু প্ল্যান্টস রয়েছে যাদের রুটসে প্রচণ্ড পরিমাণে প্যাথোজেন জমে যায়। তো এরা এই যে রুটসের প্যাথোজেনটাকে সিগনিফিকেন্টলি কমানোর জন্য ফাঙ্গাস ট্রাইকোডার্মার স্পিসিসগুলো আমরা ইউজ করতে পারি। এরা সাধারণত একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হিসেবে থাকে। আরেকটা রয়েছে তোমাদের ব্যাকুলোভাইরাস। ব্যাকুলোভাইরাসের একটা জিনাস রয়েছে নিউক্লিও পলিহেড্রোভাইরাস। এটা খুবই স্পিসিস স্পেসিফিক হয় এবং ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইডাল হয়। কেবলমাত্র কোনো পার্টিকুলার ইনসেক্টকেই এরা দমন করে। এদের শত্রু কেবলমাত্র একটাই হয়। সেই কারণে এদের কোনো নেগেটিভ ইমপ্যাক্ট থাকে না প্ল্যান্টসের ওপরে, ম্যামেলসের ওপরে, বার্ডসের ওপরে, ফিশের ওপরে এবং নন টার্গেটেড ইনসেক্টের ওপরে। এমনকি সমস্ত ইনসেক্টকে এরা কোনো দিনও এদের প্রিডেটার, এরা সমস্ত ইনসেক্টের ওপরে এরা খায় না, কেবলমাত্র কোনো পার্টিকুলার ইনসেক্টকে এরা দমন করে। সে কারণে আমরা যদি কোনো ইকোলজিক্যালি সেন্সিটিভ যে সমস্ত এরিয়া রয়েছে সেই সমস্ত জায়গায় আমরা কি ইউজ করতে পারি, ব্যাকুলোভাইরাস ইউজ করতে পারি, অথবা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের এখানে ইউজ করা হয় আমাদের ব্যাকুলোভাইরাস। ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া বলতে কি বোঝায়, যেখানে ধরো কোনো স্পিসিস খুবই কম পরিমাণে রয়েছে, ঠিক আছে, ইনসেক্টের পরিমাণ খুবই কম পরিমাণে রয়েছে, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি, সেখানে যদি তোমরা ব্যাকুলোভাইরাস ইউজ করো, যে পার্টিকুলার সেখানে কোনো ফসল হয়েছে, পার্টিকুলার কোনো ইনসেক্টকে দমন করা দরকার, সেখানে গিয়ে তোমরা ব্যাকুলোভাইরাসকে স্প্রেড করতে পারো বা ব্যাকুলোভাইরাসের স্পিসিসটাকে ইন্ট্রোডিউস করতে পারো এবং সে ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া, এইরকম এরিয়াগুলোতে। এরপরে তোমাদের রয়েছে বায়ো ফার্টিলাইজার, লাস্ট টপিক। ওকে, এরপরেই তোমাদের চ্যাপ্টার শেষ। তো বায়ো ফার্টিলাইজার কি? বায়ো ফার্টিলাইজার তো বায়ো ফার্টিলাইজার তোমরা শুনেছো সবাই, অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বায়ো ফার্টিলাইজার। তো বায়োলজিক্যাল জিনিসকে আমরা ইউজ করছি, কোনো কেমিক্যাল ইউজ করছি না, ইউজ করে আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করছি। যেমন কিনা মেন সোর্স বায়ো ফার্টিলাইজারের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি হয়, এরা হচ্ছে ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং কিছু ব্যাকটেরিয়া রয়েছে, ফ্রি লিভিং হয় এরা। এক্সাম্পলগুলো দেখো, অ্যাজোস্পাইরুলাম, অ্যাজোটোব্যাক্টর, এগুলো জাস্ট ডাইরেক্ট কোশ্চেন আসবে তোমাদের। তো ফ্রি লিভিং ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন ফিক্স করে, অ্যাজোস্পাইরুলাম, অ্যাজোটোব্যাক্টর। তো নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে অ্যানাবিনা, নস্টক, অসিলাটোরিয়া। প্যাডিফিলসেরা সিগনিফিকেন্টলি খুব ইম্পর্টেন্ট বায়ো ফার্টিলাইজার হিসেবে। এরা কোথায় কোথায় থাকতে পারে, অ্যাকোয়াটিক হিসেবেও থাকতে পারে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, টেরেস্ট্রিয়ালেও থাকতে পারে। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ফ্রি লিভিং কারা, অ্যাজোস্পাইরুলাম, অ্যাজোটোব্যাক্টর। নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া এক্সাম্পল বলো, অ্যানাবিনা, নস্টক, অসিলাটোরিয়া।
আচ্ছা, রাইজোবিয়াম হচ্ছে এমন ধরনের ব্যাকটেরিয়া, ছোটোবেলা থেকেই শুনে এসছো রাইজোবিয়াম, যারা কী করে লেগুমিনাস প্ল্যান্টসের রুটসে থাকে, নডিউলসগুলোতে থাকে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হিসেবে মিউচুয়ালিজম। এরা কী করে রাইজোবিয়াম অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে ফিক্স করে এবং সেটাকে অর্গানিক ফর্ম হিসেবে তৈরি করে এবং সেটাকে লেগুমিনাস প্ল্যান্ট ইউজ করে। বদলে কী করে লেগুমিনাস প্ল্যান্ট একে খাবার দেয় রাইজোবিয়ামকে। তো একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। মাইকোরাইজা মাইকোরাইজা হচ্ছে কোনো অর্গানিজমের নাম না, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশনের নাম, যেটা হচ্ছে একটা মিউচুয়ালিজম, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। এখানে ফাঙ্গাস কী করে, অ্যাবজর্ব করে ফসফরাস, সয়েল থেকে, মাটি থেকে ফসফরাস অ্যাবজর্ব করে সেটা হায়ার প্ল্যান্টসের রুটসে দেয়। তো মাইকোরাইজা সাধারণত ফাঙ্গাস এবং রুটস অফ দ্য হায়ার প্ল্যান্টসের একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। সাধারণত জিনাস গ্লোমাসের যে সমস্ত ফাঙ্গাসগুলো হয় ওরাই মাইকোরাইজা তৈরি করে। ফসফরাস সয়েল থেকে অ্যাবজর্ব করে প্ল্যান্টসগুলোকে দেয় এবং প্ল্যান্টস কী করে, খাওয়ার দেয় মাইকোরাইজাকে। তো ওইভাবেই এরা কাজ চালায়। তো এক্ষেত্রে এদের বেনিফিটস কী হয়? প্ল্যান্টসের বেনিফিটস হচ্ছে রেজিস্ট্যান্ট টু রুট বর্ন ডিজিজ, বিভিন্ন রকমের রুট বর্ন ডিজিজ হয়, সেখান থেকে এরা রেজিস্ট করতে পারে। স্যালিনিটি এবং ড্রাফট থেকে টলারেন্স হয় এবং কী করে, ইনক্রিজ করে প্ল্যান্টসের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো চ্যাপ্টার ফিনিশ। আই হোপ যে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট খুব ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থেকে থাকে, প্রবলেম থেকে থাকে, বুঝতে অসুবিধা থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবে এবং নেক্সট কোন চ্যাপ্টারটার উপরে তোমরা কনসার্ট চাইছো সেটাও বলবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। বাই।